কলিতা মাঝি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পটা যদি একটু বলেন। বিধানসভার টিকিটে 21-এ হেরে হেরে যাওয়ার ভাগ্য তো বসে। আমি কিন্তু হাল ছাই নাই। হেরে গিয়ে আমার মনে হয় যেন আমার মনের জোরটা বেশি বেড়ে গেছে। এই সম্মানটা আর কোনো রাজনৈতিক দল দিতে পারবে না, একমাত্রই পারে ভারতের জনতা পার্টি। রাজনীতি করে বা কোনো একটা স্পেসিফিক কোনো পার্টি করে কেরিয়ার বানানো যেতে পারে, মন্ত্রী বিধায়ক হওয়া যেতে পারে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? রাজনৈতিক খুব জঘন্য কাজ। আমি বিজেপি করি বলে আমাকে এক ঘরে করে রেখে দিয়েছিল, আমাদের সাড়া দিত না, কথা বলতো না। আমার বরের সাইকেলে করে আমি গেছি, আমরা বলেছি যে মরিতা দুজনাতে একসাথেই মরবো, চলো। মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষের সঙ্গে সাথী হয়ে আমি বাঁচতে চাই। কলিতা মাঝি, মন্ত্রী কলিতা মাঝিকে কিরকম দেখবো তাহলে? এরকমই কি দেখবো, সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া, নাকি অসাধারণ কোনো এক নারী? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টেটসম্যানকে সময় দেওয়ার জন্য। প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে এই যে জার্নিটা, এই যে এতটা লম্বা পথ আপনি এসেছেন এবং মন্ত্রী হয়েছেন, কতটা প্রত্যাশিত ছিল, কতটা খুশি আপনি, আর একটু যদি আপনার এই জার্নি সম্পর্কে বলেন। দেখুন, দীর্ঘদিন পার্টি করে যে পার্টি আমাকে সম্মান দিয়েছে, এটাতে আমি খুব খুশি। কারণ এই সম্মানটা আর কোনো রাজনৈতিক দল দিতে পারবে না, একমাত্রই পারে ভারতের জনতা পার্টি। তাই আমাকে এই জায়গায় এনেছে এবং মন্ত্রী সবাই মন্ত্রীর জায়গায় আমাকে যে একটু জায়গা দিয়েছে, এটাতে আমি খুব খুশি। আপনি প্রত্যাশা করেছিলেন যে মন্ত্রী হবেন? না না, এটা আমার আশাও ছিল না, স্বপ্নেও ভাবিনি যে আমরা কোনোদিন মন্ত্রী হব। হ্যাঁ, তবে বিধানসভার লড়াই করেছিলাম, বিধানসভায় প্রতিনিয়ত প্রতিঘাত হয়েছি, কিন্তু সে আশাটা ছিল বিধানসভায় যে এবারে আমাদের বিধানসভাটা জিততে হবে এবং বিধায়িকা হবে। এটা আমাদের স্বপ্নে ছিল, আশা ছিল যে বিধায়িকা এবারে হবে। কলিতা মাঝি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পটা যদি একটু বলেন। এখনো কি নিতান্তই সাধারণ, নাকি অনেকটা অসাধারণ হয়ে প্রচুর কাজ বাকি রয়েছে? দেখুন, আমি যেমন সাধারণ ছিলাম, আমি সাধারণ হয়েই থাকতে চাই, কিন্তু মানুষের জন্য যে কাজ বাকি আছে, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষের সঙ্গে সাথী হয়ে আমি বাঁচতে চাই। আপনার মতো প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর মহিলা রয়েছেন, যারা হয়তো এমন কাজ করছেন যারা হয়তো কখনো ভাবতেই পারবেন না তারা রাজনীতিতে অংশগ্রহণ করবেন, কিংবা বিধায়ক হবেন বা মন্ত্রী হবেন। তাদের জন্য আপনি কি বলবেন, তারা যাতে আপনাকে দেখে একটু উদ্বুদ্ধ হন? দেখুন, আমি সাধারণ মা বোনদেরকে বলবো এবং দিদিভাই দাদাদেরকে বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টি কাউকে নিরাশ করে না। সমস্ত মা বোনেদের সম্মান, মা বোনেদের অধিকার, মা বোনেদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি ভাবেন এবং আমার মুখ্যমন্ত্রী ভাবেন। তাই আমি আমার আউশগ্রাম বিধানসভাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা রাখুন, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন, মোদিজির উপরে ভরসা রাখুন। মনের আশা পূরণ হবে এবং যে দিশায় আপনারা যাবেন, সেই দিশা স্বপ্ন পূরণ হবে। এই যে গোটা লড়াই, পরিবারের থেকে কিভাবে সাপোর্ট পেয়েছেন? দেখুন, পরিবার যদি না সাপোর্ট করতো, আজকে রাজনৈতিকটা করতে কি পারতাম? রাজনৈতিক খুব জঘন্য কাজ, সংসারে কাজ হয় না, ছেলে স্বামীকে ঠিকঠাক দেখা যায় না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সমর্থন করেছিল যে বাড়ির জন্য তো সবসময়ই করো তুমি, আমরা তো রয়েছি, বাড়ি নিয়ে ভাবতে হবে না, তুমি মানুষের জন্য কাজ করো, জনসাধারণের জন্য কাজ করো, মানুষের পাশে থেকো। আউশ গ্রামের জন্য এই মুহূর্তে তো প্রচুর কাজ করা বাকি আপনি বলেছেন, তবে কাজের টপ প্রায়োরিটি কি? প্রথমেই হবে আমার গুসকরা হসপিটাল, গুসকরা বাসীর জন্য। কারণ গুসকরায় আমাদের একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, প্রচুর জনসংখ্যা বেড়ে গেছে, সেখানে ঠিকঠাক চিকিৎসা হয় না। আমি 21-এ বিধানসভায় যখন দাঁড়াইছিলাম তখনই বলেছিলাম যে আমি যদি কোনোভাবে সুযোগ পাই কোনো কিছু করার, তা আমি প্রথমেই মানুষের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবো, স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখবো। প্রথম কাজ স্বাস্থ্য কেন্দ্র, তারপরে বাকি কাজগুলো তো আছেই বিধানসভায়। অনেকটা অঞ্চল যেহেতু জঙ্গল রয়েছে, তাই মা বোনেদের কলেজ থেকে ফিরতে বা স্কুল যাতায়াত করতেও সমস্যা হয়, সেটা নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে? দেখুন, ওটার জন্য তো প্রশাসনিকভাবে আমার মুখ্যমন্ত্রী করেই দিয়েছেন, মহিলাদের যে সুরক্ষার জন্য একটা মহিলা ক্যাম্প খোলা হচ্ছে। সেই ক্যাম্পে সকল মহিলাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থাপনা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এটা নিয়ে আমার চিন্তার আর কোনো বিষয় নাই, কারণ আমার উচ্চ নেতৃত্ব তারা ব্যবস্থাপনা করছেন এবং দেখছেন।
প্রথম যেদিন বিধানসভায় গেছিলেন কিরকম অনুভূতি ছিল? দেখুন, এই জায়গায় যে আমরা যেতে পারবো এরকম তো মানে আশা ছিল না। প্রথম দিন গিয়ে একটু ভয় ভয় লেগেছিল, তারপর আর কিছু হয়। বাড়ির কাজ সামলে, সংসার সামলে 21-এর ভোটে দাঁড়ানো, তারপরে জয়লাভ না করা, আবার 26-এ জেতা, মাঝখানের ফেজটা মানে 21 থেকে 26 যতক্ষণ না আপনি জয়লাভ করেননি, কেমন ছিল? খারাপ ছিল না ভালো ছিল? খারাপ থাকলে কিভাবে, কতটা খারাপ ছিল? দেখুন, মানুষের জন্য যদি কাজ করতে কেউ চায় না, ভালো কাজ যদি কেউ মনে করে আমি করব, তার তো বাধা আসবেই। তাকে অনেক সম্মুখী হতে হয়, অনেক বিশেষে। কিরকম সেটা বলেছি যে পাড়া পিতবাসী আমি বিজেপি করি বলে আমাকে এক ঘরে করে রেখে দিয়েছিল, আমাদের কোনো সাড়া দিত না, কথা বলতো না। এবং তৃণমূলে থেকে মানে যত রকমের প্রেশার করা যায় তত রকমের প্রেশার। আমি আজ পর্যন্ত, আমি 2014 থেকে বিজেপি করি বলে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন কেউ তৃণমূল থেকে সহযোগিতা পায়নি। না বাড়ি আছে, না রাস্তাঘাট ভালো আছে, না কোনো কিছু আছে। আমরা সহযোগিতা তৃণমূল থেকে পাইও নি, নিও নি, তাদের কাছে যাইও নি। আমাদের জিদ ছিল মানুষের জন্য কিছু করতে গেলে এই সরকারকে তাড়াতে হবে, এই দুর্নীতি সরকারকে তাড়াতে হবে। মানুষের দুর্নীতি যেটা করেছেন এই সরকার, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ ক্ষুব্ধ ছিল। তাই মানুষ বুঝিয়ে দিয়েছে, জনসাধারণ বুঝিয়ে দিয়েছে যে সরকার আমাদের সাধারণ মানুষের জন্য নয়, ও সরকার সেই তৃণমূলে পা চাটা চটি চাটা যারা দাদা ভাইরা আছে তাদের জন্য। 2021-এর পর কখনো অন্য দলে যাওয়ার কথা ভাবনা চিন্তা করা বা প্রস্তাব আসা অন্য দল থেকে, এরকম কখনো হয়েছিল? হ্যাঁ, প্রস্তাব এসেছিল, কিন্তু আমার মাথা একটাই, আমার বাবাও একটা, আমরা একটা বাবার বিটি বলে আমরা প্রথম থেকে বলে রেখেছিলাম যে আমি আমি যদি মরেও যাই সেই বিজেপি নিয়ে মরবো, আর যতদিন বেঁচে থাকবো আমি বিজেপিটাই করবো। প্রস্তাব এসেছিল। তাহলে এই যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি করার এই মেন যে মানে হয় না, মানুষের একটা আইডল থাকে যে মানুষ এনাকে দেখে আসেন রাজনীতিতে, আপনাকে যদি জিজ্ঞেস করি তাহলে সেটা কে হবে রাজনীতিতে? না, আমি কাউকে দেখে আসিনি, আমি কাউকে দেখে আসিনি। আর আশাটা একরকম, আমি তো অন্য দল করি না, এটা আমি আশা আর না আসার এটা কোনো ফ্যাক্ট কিছু মনে করি না। আমার ভারতীয় জনতা পার্টি ভালো লেগেছিল, আমি তাই বুথে 2014-তে হয়ে হয়ে মিটিং মিছিলে যেতাম, আনন্দ করতাম, আবার ঘর আসতাম। দিয়ে যখন দেখলো ওর, আমার গুসকানগর যখন দেখলো যে ওর সংগঠনটা ভালো আছে, তাহলে ওকে একটা দায়িত্ব দেওয়া হোক। তখন আমাকে আমার গুসকারা নগর মণ্ডল, ওখানে গোটা গুসকারা আমাকে মণ্ডলের দায়িত্ব দিল, নগর সম্পাদিকা করলো। তারপর থেকেই আমি 2019-এ দায়িত্ব পালন করে আমি 21-এ বিধানসভা টিকিট পাই। বিধানসভার টিকিটে 21-এ হেরে হেরে যাওয়ার ভাগ্য তো বসে, আমি কিন্তু হাল ছাড়ি নাই। হেরে গিয়ে আমার মনে হয় যেন আমার মনের জোরটা বেশি বেড়ে গেছে। আমি জিদে ছিলাম যে আমি বিধানসভা জেতাবো, কারণ যে 21-এ অত্যাচার হয়েছে আউসদা বিধানসভা নিজের চোখে দেখা, সেটা আমি মেনে নিতে পারি না। কিরকম হয়েছিল যদি একটু বলেন? একসঙ্গে 18টা ঘর জ্বলছে, জ্বালিয়ে দিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা। কাঁকড়া গ্রাম 2 নম্বর ব্লক এবং প্রেমগঞ্জ, মা মেয়ে রেপ হচ্ছে 3 তারিখ 3টের সময়, যখন আমার 21-এ ভোটের সময়। তারপরে তো কত ভাইদেরকে যে মেরেছে ঘর ছাড়া, কত লোকের বাড়ি যে ভাঙচুর হয়েছে, হিসেব নাই। আমার তো এমনি বাড়ি কিছুই নেই, আমার বরের সাইকেলে করে আমি গেছি। আমরা বলেছি যে মরিতা দুজনাতে একসাথেই মরবো, চলো যাই। তখন টোটোওয়ালারাও আমাকে ভয়ে চাপাতো না যে ওকে চাপালাবা যদি মারে আমাকে, এরকম অবস্থা। তখন আমার কার্যকর্তারাও ভয়ে বেরোতে পারছে না, আমাকে গাড়ি করে কি করে নিয়ে যাবে। শুধু আমার সঙ্গে তখন ছিল আমার 2 ভাই, প্রদীপ তিয়ারি, চন্দ্রচূড় পাত্র, আর আমার ফ্যামিলি। তাহলে তখন কখনো স্থানীয় প্রশাসনকে জানানো বা কিরকম কিছু ভাবেননি না, বা জানিয়েও কোনো সহযোগিতা পাননি তার মানে, বা সেই এখতিয়ারটা বা সেই পরিবেশটাই তার মানে ছিল না? দেখুন, বিধানসভা ওদের ছিল, পুলিশ প্রশাসন ওদের, পুলিশ মন্ত্রী ওদের, ওরা কি আমাদের নেবে? আমাদের বক্তব্যও নেবে না, আমাদের কোনো কেসও নেবে না, আমাদেরকে ঢুকতেই দেবে না থানায়। তাহলে আর আমাদের কি জানিয়ে, অভিযোগ জানিয়ে কি হবে? আজ থেকে 5 বছর পর আমরা কলিতা মাঝিকে কিরকম দেখবো? আমরা দেখেছি রাজনীতিতে আসা মানুষজনের, আমরা যখন খবর করি প্রচুর, হয়তো কিছু ছিল না কিন্তু তারপর পেল্লাই বাড়ি হয়েছে, জমি হয়েছে, গাড়ি হয়েছে। আমরা কলিতা মাঝি, মন্ত্রী কলিতা মাঝিকে কিরকম দেখবো তাহলে? এরকমই কি দেখবো, সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া, নাকি অসাধারণ কোনো এক নারী? দেখুন, অনেকেই ভাবে যে পার্টি করলে আমি বিশাল কিছু হতে পারবো। পার্টিটা না ব্যবসার জায়গা নয়, ব্যবসাটা ব্যবসার জায়গায়, পার্টিটা পার্টির জায়গায়।
পার্টিতে এত লোক আমাকে যে মানে আশীর্বাদ করে ভালোবেসে এনেছে, তারাও তো খেটেছে। তাহলে তাদের ছেড়ে আমি ব্যাংক ব্যালেন্স করবো আর তারা কাঁদবে, এটা তো হয় না। তবে আমি মনে করি আমি যেমন সাধারণ সেরকম সাধারণ হয়েই থাকতে চাই, আমার যেমন আছে সেরকমই থাকতে চাই। কোনো মহিলা বা কেউ যদি মনে করেন যে রাজনীতি করে বা কোনো একটা স্পেসিফিক কোনো পার্টি করে কেরিয়ার বানানো যেতে পারে, মন্ত্রী বিধায়ক হওয়া যেতে পারে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কেরিয়ার মানে আমি এটা বুঝি না। কেরিয়ার হচ্ছে জনসাধারণ, সাধারণ যদি চায় না টেনে নামাতে পারে, সাধারণ যদি চায় উপরে তুলতে পারে। আমাকে দেখুন, আমাকে সাধারণ মানুষ তুলে ধরেছে, সাধারণ মানুষ এই জায়গায় নিয়েছে। আমি নিজের ক্যারিয়ারে কিন্তু আসি না এই জায়গায়, তারা চেয়েছে তাই এই জায়গায়। আমি ভোটের টিকিটের জন্য কারো পায়েও ধরি নাই এবং অ্যাপ্লাইও করি নাই। আমি রাজ্যে যে কোন নেতা কোন দায়িত্বে আছে আমি সেটাই জানি না, আমি নামই জানি না ঠিক করে এখন কারুরই। তাহলে আমি যখন এই জায়গায় এসেছি, আমার সাধারণ মানুষ চেয়েছে এই জায়গা আনা। সাধারণ মানুষের থেকে বড় কিছু আমার হয় না, তাই আমি সাধারণ হয়েই থাকতে চাই। হাউজিং যেগুলো ব্যাপারগুলো রয়েছে, আমরা দেখেছি অবৈধ প্রচুর নির্মাণ রয়েছে, সেই ব্যাপারে কিছু বলতে চান? দেখুন, এটা এখন আমাদের মন্ত্রিসভায় আলোচনা হবে, যেভাবে নির্দেশ দেবে সেভাবে হবে। থ্যাংক ইউ ম্যাম, স্টেটসম্যানকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমাদের স্টেটসম্যানের পরিবারের পক্ষ থেকে আপনার এই মন্ত্রী এবং বিধায়িকা এই দুটো পদের জন্যই আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আপনি এগিয়ে চলুন, এটুকুই বলার।